ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, মেনি এফোর্টস আমরা দেখেছি অ্যান্ড থাউজেন্ডস অফ ক্রোড টাকা স্পেন্ডিং এগুলোর পিছনে, সাবসিডি বছরে 40-50 হাজার কোটি টাকা সাবসিডি, সবই ট্যাক্স পেয়ার্স মানি। বাট স্টিল আসলে সমস্যা এবং অনেক ক্ষেত্রে কনসার্নের ব্যাপার যে ইন্ডাস্ট্রি গ্যাস পাচ্ছে না, সে ইনভেস্ট করতে পারছে না, অনেকে ইনভেস্ট করে স্টাক হয়ে আছে, সে তার ব্যাংকের ইন্টারেস্ট দিতে হচ্ছে এখন 15-16% ইন্টারেস্ট, এমপ্লয়মেন্ট হচ্ছে না। তো কেন আসলে এরকম অবস্থা তৈরি হলো এবং এগুলোর কোনো ওয়ে আউট আপনার সাজেশন, যে এই যে নতুন সরকার নতুন দিন কিভাবে আসলে এটা অ্যাড্রেস করা যায়? চুটকির সাপেক্ষে মানে বক্তব্যটা শুরু করি। চুটকি যেটা শুনলাম সেটা হচ্ছে যে একজন রেন্টাল কোম্পানির মালিক, তিনি গাড়ি কিনেছেন এবং গাড়ি ভাড়া দিয়েছেন এবং এখন যার সাথে যে গাড়িটি নেবেন তিনি নেওয়ার সময় দুভাবে চুক্তি করতে পারেন, হয় গাড়ির দাম নেবেন অথবা গাড়ি তেলের দাম সহ তিনি নেবেন। প্রশ্নটা আসলে এখানে না, প্রশ্নটা তার আগে। প্রশ্নটা হচ্ছে এই রেন্টাল কোম্পানিটি কেন গাড়ি কিনতে গিয়েছে সেখানে, এবং সে কি জেনে, সে যখন জানে যে আমার গাড়ির এত চাহিদা নেই, জানার পরেও সে এতগুলো গাড়ি নিয়ে মার্কেটে যখন আসে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, এই কোম্পানিটির বিশেষভাবে তার কিছু অ্যাসিওর্ড গ্যারান্টিড কিছু ইনকাম দেয়া হচ্ছে, যেটাকে ভিত্তি করে সে এতগুলো গাড়ি নিয়ে যাচ্ছে এবং সে জানে যে এতগুলো গাড়ির চাহিদা নেই বাজারে। এবং এই যে বাড়তি ক্যাপাসিটি ওভার অ্যান্ড ওভার বা পাওয়ার সেক্টরে হয়েছে, আমাদের প্রাইভেট কোম্পানিগুলো জেনে শুনে বুঝে এই জায়গাগুলোতে বিনিয়োগে গিয়েছে এবং সেটা এ কারণেই যে সরকারের পক্ষ থেকে কিছু অ্যাসিওর্ড ইনকামকে নিশ্চিত করা হয়েছে। এবং এটার দায়ভারটা আমি অবশ্যই বেসরকারি খাতকে প্রথমত দেব না, দায়ভারটা অবশ্যই সরকারের। সরকার জেনে কি জন্য এই পরিমাণ আমার একটা বাড়তি ক্যাপাসিটি তৈরির কেন এরকম একটা জায়গায় নিয়ে গেল, কেন বেসরকারি খাতকে সেখানে আসার সুযোগ হলো, এবং সেটা কি কম্পিটিটিভলি হয়েছে? এই যে পরের প্রশ্নটি, যে সেটা কি কম্পিটিটিভলি হয়েছে? না, সেটা কম্পিটিটিভলি হয়নি। সেটা একটা বিশেষ আইনের অধীনে হয়েছে এবং সেখানে এমনভাবে দেওয়া হয়েছে, এই তুমি করবা নাকি, এই তুমি করবা, এইভাবে যদি কোনো একটা পাওয়ার প্ল্যান্টকে যদি দেওয়া হয়, ইউ উইল নেভার গেট দ্য কম্পিটিটিভ প্রাইস, ইউ উইল নেভার গেট দ্য কম্পিটিটিভ বিডিং, এবং অবশ্যই সেটা সাফারার যারা ঢুকেছেন তারা হবেন। এই যে এখন হাত পুড়ছে, হাত পোড়ার তো পূর্বেই, আসলে এটা তো হাত পুড়বেই। এরকম একটা সিস্টেমে তো হাত না পোড়াটাই তো অস্বাভাবিক, কেননা এটা তো কোনো ওভারঅল মার্কেটের ডিমান্ড সাপ্লাইয়ের সাথে কোনো ব্যালেন্স করে তো এখানে বিনিয়োগ যায়নি, হয়নি, হয়েছেই একটা ওভার টাইম। আপনি দেখবেন কিভাবে এক্সেস ক্যাপাসিটির তৈরি শুরু হয়েছে ওভার টাইম। সুতরাং এটা হচ্ছে ওই চুটকির যুক্তিটি, যে যিনি গাড়ি নিয়ে গিয়েছিলেন তিনি সদুদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন, কিন্তু ওনার কাছে হয় তথ্য ছিল না, বা তার থেকে আমি সেটা বিশ্বাস করি না, তথ্য ছিল, জানার পরে উনি গিয়েছেন এবং সেটা জেনেছেন যে হ্যাঁ, তুমি আসলে তোমাকে একটা অ্যাসিওর দুইভাবে প্রাইস দেওয়া হবে, গাড়ির দামে বেশি প্রাইস, দুটো, গাড়ির দামের ভিতরে বেশি প্রাইস, আর একটা হচ্ছে ওই তেল সহ যদি অন্য সার্ভিসের জন্য নাও তাহলে আবার বাড়তি আর একটা প্রাইস। এই দুইভাবে আমরা ক্ষতি হয়েছে। দায়টা আসলে সরকারের। আমার একটা খুব ড্রিম ছিল যে বিপার হাত দিয়ে যাতে রিনিউয়েবল গ্রো করে, এখনও আমার ওই ড্রিমটা আছে যে তারা কেন রিনিউয়েবলে আসবেন না, হোক তারা তাদের ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশন করুক না, অসুবিধা কি? ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশনে তো দুটো পার্ট, ওনাদের জেনারেশন পার্টটাই খালি একটু চেঞ্জ করতে হবে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন ইজ দ্য সেম। তাহলে অসুবিধা কোথায় তাদের আসতে? ইনফ্যাক্ট ওনার ইচ্ছাও ছিল, হলো না। আমরা তো এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিলাম যে আমরা কোনো জ্ঞানকেই স্বীকার করতে হচ্ছে, আমরা রীতিমতো অস্বস্তি বোধ করতাম। সরকারের পলিসি মেকাররা, সরকারের মন্ত্রীরা যে কোনো নলেজকে রীতিমতো ভয় পেতেন, কোশ্চেন করতেন, আসতে চাইতেন না প্রোগ্রামগুলোতে। সো সেটা থেকে আমরা এখন এক ধরনের পরিবর্তন মনে করছি যে হবে। সেই জায়গার প্রেক্ষাপটে আসলে আজকের আলোচনা যদি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেন স্বল্পমেয়াদী কাঠামোর আলোচনা না করি, আমাদের দীর্ঘমেয়াদ, এখন একটা সময় আসছে আমাদের বড় বড় চ্যালেঞ্জগুলো দেখার এবং সেটার আলোকে যাতে সমস্যা সমাধানের একটা কাঠামোতে যায়, আবারও যেন ওই ধরতক্তা মার পেরেক আবার দ্রুত যাতে কোনো সমাধান আবার যাতে না যায়, একটু সমস্যাগুলোর গভীরে যায়। বাংলাদেশের ইতিহাসে আমার তো মনে হয় এমন কোনো খাত আগে আমি কখনো দেখিনি যেখানে একটা কংগ্লোমেরেট, একটা গ্রুপ অফ কোম্পানিজ তার নীতি, তার কাঠামো, তার নিয়োগ বদলি এবং বেসরকারি খাতের বিনিয়োগ এত প্রভাবিত করতে পারে, এরকম মনে হয় ইতিহাস ছিল না, যেটা এই জ্বালানি বিদ্যুৎ খাতের এই গত 10-15 বছরে হয়েছে।
কিভাবে একটা কোম্পানি তার সমস্ত নীতি কাঠামো, একটু আগে যে একটা উদাহরণ দিলেন সেখান থেকেও সেটা হলো যে সরকারের নীতি কাঠামো না, বেসরকারি খাতও যাতে কম্পিটিশনে না আসতে পারে, না চেষ্টা পারে, সেই চেষ্টাটি হয়েছে। আমাদের কাছে অনেক বেসরকারি কোম্পানি বলেছে তারা যে হ্যাঁ, যে প্রাইসে দেয়া হচ্ছে তার থেকে আমরা কম প্রাইস দিয়েছিলাম, বাট আমাদের দেয়া হয়নি। তো হয়েছে তো এটা ভিতরে, সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের এই জায়গাটাতে। কেন এক বেসরকারি খাতের একটা বড় কংগ্লোমেরেট কেন সরকারের নীতি কাঠামোর ভিতরে ঢুকে তার নিয়োগ বদলি থেকে শুরু করে সরকারি কর্মকাণ্ডে তার সমস্ত কিছুকে কিভাবে প্রভাবিত করতে পারে? এবং সেই জিনিস হয়েছে বিপিডিবির ক্ষেত্রে, সেই জিনিস হয়েছে হলো বিইআরসির ক্ষেত্রে। বিইআরসি শ্রেডা কি এমনি এমনি আসলে অথর্ব হয়ে গিয়েছে? নিশ্চয়ই সেখানে কোনো স্বার্থ রয়েছে, নিশ্চয়ই সেখানে কোনো স্বার্থ রয়েছে। বিইআরসি শ্রেডার এই পরিমাণ এইরকম একটা অথর্ব কেন করে দেওয়া হবে? সরকারের এমন কি স্বার্থ থাকতে পারে যে একটা স্বাধীন প্রতিষ্ঠান স্বাধীনভাবে চললে সরকারেরই তো সেখানে লাভ হওয়ার কথা, কেন তাকে অথর্ব করে দেওয়া হবে? নিশ্চয়ই সেখানে কোনো স্বার্থ আছে। কেন শ্রেডাকে এরকমভাবে একটা শ্রেডার চেয়েও শক্তিশালী প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল রিনিউয়েবল এনার্জি সেল বিপিডিবির। অদ্ভুত ব্যাপার, শ্রেডা এটার অথরিটি, কিন্তু তার থেকে বেশি শক্তিধর হয়ে দাঁড়িয়েছিল বিপিডিবি রিনিউয়েবল এনার্জি সেল, যে কিনা শুধুমাত্র কিছু তথ্য উপাত্তগত বিষয়ে হেল্প করার কথা তার। এই যে হোল স্ট্রাকচারের ভিতরে একটা বড় রকমের চেঞ্জ, পরিবর্তন হয়ে গিয়েছিল, যার ফলেই কিন্তু আমরা আজকে এই ভুক্তভোগী। সুতরাং এই জায়গাগুলো থেকে বেরোয় আসাটা সহজসাধ্য না, কিন্তু এই জায়গা থেকে বেরোয় আসাও দরকার, সেটাও আমরা মনে করি। এবং সেই জায়গাতে আমরা প্রথম যেটা নীতিগত জায়গাগুলোতে বড় পরিবর্তন দরকার। আমরা মনে করি যে এখন একটা সময় এসছে আইপিএমপিটি রিভাইজ করার, এবং সেই রিভাইজ করবার ক্ষেত্রে দেশীয় নলেজ, প্রযুক্তি, দক্ষতা, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে কারিগরি দক্ষতার প্রয়োজন হতে পারে, সেটার জন্য বেসরকারি খাত রয়েছেন আমাদের। সেটার জন্য বাইরের যদি এক্সপার্টের কোনো টেকনিক্যাল নো হাউ জানা থাকে তাদেরকে সেখান থেকে যুক্ত করা যেতে পারে, কিন্তু ডকুমেন্টটা তৈরি হবে এবং গভর্নমেন্টের পলিসি ডকুমেন্টের উপরে কোনায় সিল লাগানো থাকবে সেই প্রতিষ্ঠানটা, দাতা প্রতিষ্ঠানটার। এটা তো কোনো একটা স্বাধীন দেশের একটা স্বাধীন নীতি হতে পারে না। সুতরাং সেই জিনিসগুলো তো আমাদের আসলে মানতে হবে সেটা, এবং সেই জায়গাটিতে আমাদের পরিবর্তন দরকার। সরকার কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্ট স্থগিত করেছেন, এটা ভালো দিক, কিন্তু একই সাথে আমরা মনে করি যে আগামী দিনে কম্পিটিটিভ বিডিংয়ের বিষয়গুলোকে ভিত্তিতে যাতে এই পরিবর্তনগুলো যাতে করা হয়। আমরা ইসের ক্ষেত্রে যেটা গ্যাস এবং এলএনজির ক্ষেত্রে যেটা আলোচনাটা হলো, এটা তো সুস্পষ্টভাবে আমরা দেখেছি যে কীভাবে এলএনজি লবির স্বার্থ দেখতে গিয়ে অভ্যন্তরীণ গ্যাস এক্সপ্লোরেশনকে একতরফাভাবে আসলে সরিয়ে রাখা হয়েছে। সেটা কেন করা হয়েছে? এটা তো আমার মানে একদিকে 3D সিসমিক সার্ভের জন্য সুইডিশ কোম্পানিকে চূড়ান্তও করা হয়েছিল, হঠাৎ করে 2017 সালে তাদেরকে বসিয়ে রেখে হুট করে এলএনজি আমদানির দিকে চলে গেল কেন? এই সমস্ত এই যে ব্যক্তি খাত, এই ব্যক্তি একটু আগে বললো যে আমাদের দায় কোথায়, সরি এটা হয়তো বৃহত্তর অর্থে বোঝাচ্ছে, আপনাদের কাউকে ইন্ডিভিজুয়ালি ইন্ডিকেট করা না, কেউ কেউ এরকম ধরনের জায়গায় পৌঁছে গিয়েছিলেন যে হ্যাঁ এই সমস্ত জায়গাগুলোতে তারা প্রভাব ফেলতে পারেন। এবং সেই এলএনজি পরবর্তীতে গেলে আমদানি, পরে আবার এলএনজির এই যে ইনফ্রাস্ট্রাকচার, সেই জায়গাগুলোতেও তারা, এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি রিনিউয়েবল এনার্জির সম্ভাব্যতা যাচাইয়েও ওই কোম্পানি। আমি তো অবাক, আরে যে কোম্পানি রিনিউয়েবল এনার্জির মানে দেখতেই পারছে না, তাকে সেই কোম্পানি একটা বিশাল বড় বিনিয়োগের জন্য উইন্ড পাওয়ার অ্যাসেসমেন্টের দায়িত্ব তাদেরকে দেওয়া হচ্ছে। এগুলো মানে কি আসলে? এটা কি আসলে, কারণ এই ধরনের কোম্পানিকে দেওয়া হলে আরও সন্দেহ তৈরি হয়, কারণ অ্যাসেসমেন্টে যে রেজাল্ট আসবে সেটাও তো আমি এখনই প্রেডিক্ট করতে পারি। তাহলে হয় খুব কম দেখানো হবে, না হলে হয়তো অতিমাত্রায় দেখানো হবে, সে দুটোই হতে পারে, এবং দুটোই আসলে এই কোম্পানিটির স্বার্থে হতে পারে। তো এই যে নীতি কাঠামো, সিদ্ধান্ত, বিনিয়োগের সব বেসরকারি সরকারি ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে এসছে, এই জায়গা থেকে কি আমরা সুস্থ সবল আমাদের প্রাইভেট সেক্টর দেখতে পাবো না? এই যে আমাদের পাশে বসা আছেন, আমি যে ওনার পাওয়ার প্ল্যান্ট ঘুরে এসেছি, আমি রিয়েলি ইমপ্রেসড যে হ্যাঁ হাউ ইফিশিয়েন্টলি অ্যান্ড তার বিদ্যুৎ কেন্দ্র চলছে রংপুরে এবং বগুড়াতে, সেগুলো দেখে এসেছি। সুতরাং একটু আগে যে আমরা বলছি যে আমরা এক ধরনের এনার্জি মিক্স চাই আমরা এখানে, যেটা আসলে
আমরা কেউই, প্রথম কথা হচ্ছে বাংলাদেশে কেউই 100% রিনিউয়েবল এনার্জি চায় না। অদ্ভুতভাবে জিনিসটা এমনভাবে সকলের সামনে উপস্থাপিত হয় আজকেই যাতে সব কিছু রিনিউয়েবল এনার্জিতে যাতে কনভার্ট। কে বলছে? অসম্ভব কথাবার্তা, কেউ সেদিকে যাচ্ছেও না। আমরা যেটা চাচ্ছি, হ্যাঁ, গ্রাজুয়ালি যাতে আমরা ট্রানজিশনে যাই। আমরা তো সেটা শুরুই করতে দিতে চাচ্ছি না। প্রতি মুহূর্তে হ্যাঁ রিনিউয়েবল শুরু হয়েছে, আমার তো খেয়াল আছে আমি 2018-19 সাল থেকে কাজ করছি, ওই সময় থেকে প্রথমে শুরু হলো বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি সম্ভবই না, আপনারা এগুলো কি বলতেছেন, এটা দিয়ে শুরু হয়েছে। পরে হলো বাংলাদেশে কি এত জমি আছে, বিদ্যুৎ আলো থাকে মাত্র 4 ঘন্টা, এটা দিয়ে কি ফিজিবল? এগুলো দিয়ে পরে যখন আস্তে 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 যখন সম্ভাব্যতা দেখা গেল, বেসরকারি খাত যখন বিনিয়োগ করলো, তাদের এগুলো থেকে যখন ভালো বিদ্যুৎ আসলো, ওরিয়নের একটা রয়েছে খুলনাতে, খুরুশকুলে রয়েছে উইন্ডেরটা, ফ্যান্টাস্টিক, দুটোই খুব ভালো চলতেছে, দুটোই দেখে এসছি, দুটোই ভালো চলছে, দুটো ভালো উৎপাদন করছে সেই জায়গাগুলোতে। সুতরাং তখন আস্তে আস্তে দেখলাম তাদেরই ভোল আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলো। আমরা এটা কেন মনে করি যে আমরা ইউটিলিটি স্কেল রিনিউয়েবল এনার্জি সলিউশন না? এইটা একটা বড় মানসিক পরিবর্তন দরকার। সেটা হচ্ছে লার্জ স্কেল রিনিউয়েবল এনার্জি সম্ভবত বাংলাদেশের একমাত্র সলিউশন না। বাংলাদেশের জন্য ডিসেন্ট্রালাইজড, যেটাকে বলে ডিস্ট্রিবিউটিভ রিনিউয়েবল এনার্জি বলে, যেটা হচ্ছে ছোট ছোট আকারের হতে হবে, কেননা অত বড় জায়গা আমরা সব জায়গায় দিতে পারবো না। কিন্তু আমরা অন্তত অল্প কিছু সেভারাল কিলোওয়াট আওয়ার থেকে শুরু করে আমরা 5-10 মেগাওয়াট পর্যন্ত এরকম জমি সারা দেশে হর হামেশা ছড়িয়ে আছে। আমরা সেই ধরনের একটা ডিস্ট্রিবিউটেড স্কেল আমরা করি না কেন? এতে হয়তো বড় ব্যবসায়ীদের আগ্রহ কম, আবার সারা দেশ জুড়ে ছোট্ট ছোট করবো, সেগুলোর আবার ম্যানেজার, তারে আবার ঠিক রাখা, তারা তো চাইবেন একটা জায়গায় 200 করলাম, ধাম ধাম অল্প কিছু 10-15 জন দিলাম, ওখান থেকে ইনভেস্টমেন্ট, ওখান থেকে রিটার্ন। দ্যাট ইজ ওয়ান মডেল, আমরা ওটাকে অস্বীকার করছি না। কিন্তু বাংলাদেশের জন্য ইউটিলিটি স্কেলের পাশাপাশি আমাদের ডিস্ট্রিবিউটিভ এনার্জি সিস্টেম লাগবে, এটাতে ছোট ছোট আকারের বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেটা আমি অনুরোধ করব আপনাদেরকে, ওই মডেলটাকেও যদি আপনারা অ্যাকোমোডেট করতে পারেন। আমার এখনও বিশ্বাস যে বিপার যারা মেম্বার আছেন তারা যদি তাদের এনার্জি ডাইভার্সিফিকেশনে গুরুত্ব দেন আগামী দিনে, হয়েছে তো এখন পর্যন্ত আপনারা তো করেছেন এই জায়গায়, কিন্তু আগামী দিনে আমি চাইবো যে আপনারা অল্টারনেটিভলি এটাকে এনার্জি বাস্কেটটাকে অল্টারনেটিভলি রিনিউয়েবল এনার্জির দিকে যেতে চান। আবার সরকারের যেহেতু একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়েছে এই গভর্নমেন্টের, তারা যেতে চায়, আমরাও এই জায়গাটাতে আগামী দিনে রিনিউয়েবল এনার্জির দিকে যেতে চাই। সেই জায়গাগুলোকে মাথায় রেখে ওই ডিস্ট্রিবিউশন, ওই ধরনের একটা ডাইভার্সিফিকেশন আমাদের দরকার। এবং কম্পিটিটিভ বিডিং, আবারও বলছি, আমরা এমনকি রিনিউয়েবলের জন্য কিন্তু আমরা এই যে কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টের আন্ডারে যে প্রাইস হয়েছে, এই প্রাইসগুলো আমরা আসলে খুবই ভুল প্রাইসিং হয়েছে। যে বেক্সিমকোকে যে দামে দেওয়া হয়েছে, এটা তো আশ্চর্য প্রাইস, কেন তাকে ওই প্রাইসে দেওয়া হবে? 17 সেন্ট কি জন্য? হ্যাঁ, কেন দেওয়া হবে তাকে, যেখানে লেভেলাইজ কস্ট অফ ইলেকট্রিসিটি এটি হলো 4-5 সেন্ট বা এটা 8 টাকা 7-8 টাকার মতো পড়ে, কি কারণে তাকে এটা দেয়? সুতরাং আপনি এটা মনে রাখবেন যে একটা ভালো জিনিসও তখন খারাপ মনে হবে। আপনারাই তখন প্রশ্ন তুলছেন যে কি আপনারা না বলেন যে কম দামে পাওয়া যাবে, কই আপনাদের রিনিউয়েবল এনার্জি তো এখন গভর্নমেন্ট 16 টাকা 17 টাকায় করছে, আদতে ওইটাও আসলে তখন ফল্টি হয়ে যায়। সুতরাং আমি বলছি যে আমাদের ইমিডিয়েটলি এগুলোর রিভিউ করা এবং কম্পিটিটিভ বিডিংয়ে যাওয়া ছাড়া আমাদের উপরে, যেটা একটু আগে এখান থেকে আলোচনা আপনারা সবাই বললেন, সুতরাং সেটা আসলে এদিকে আমাদের যাবার দরকার রয়েছে। এবং একই সাথে আমার কাছে যেটা মনে হয় যে ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলোকে কুইক ফেজ আউট করা। গভর্নমেন্টের অনেকগুলো ইনএফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট, কেন এগুলো চলছে আমরা জানি না, এগুলোকে ধরে রাখা হয়েছে, কোনো মানে নাই, সেগুলোকে আস্তে আস্তে ফেজ আউট করা। আমরা মনে হয় বিদ্যুৎ খাতে একটা ভিশাস সাইকেলে পড়ে গিয়েছি, দুষ্ট চক্রে পড়ে গিয়েছি। দুষ্ট চক্রটা এরকম যে উচ্চ ব্যয়, স্বল্প আয়, বাড়তি লস এবং ক্রনিক লস, গভর্নমেন্টের সাবসিডি, এবং তারপরেরটা হলো বিদেশের কাছ থেকে ঋণ নেওয়া, ঋণ নিয়ে মেটানো, এই যেটা ডিউ পেমেন্টস এগুলো মেটানো, এবং এটা করেও শেষ করা যায় এবং এটা যদি একই স্ট্রাকচার থাকে তাহলে পরবর্তী বছর আরও ঋণ, আরও ব্যয়, আরও দায়, এই চক্র এটা কিন্তু শেষ হবে না। সুতরাং আমার মনে হয় যে সলিউশন বলা হচ্ছে আমাদের $12-15 বিলিয়ন হলেই আমাদের সমাধান হয়ে যাবে, বিষয়টা না, এটা আসলে সমাধান হবে না। আমাদের যদি বিদ্যুতের ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে এমন কিছু দুর্বলতা রয়েছে, আমরা যদি উৎপাদন ব্যয় না কমাতে পারি
তাতে এবং একই সাথে জ্বালানির মূল্য যদি না কমে গ্লোবালি, এবং তার সাথে যে অন্য দু একটা জিনিস যেগুলো বলা হয়েছে সেগুলো যদি হয়, তাহলে হয়তো আমরা এখান থেকে মুক্তি পাবো। তো সেই জিনিসটা করবার ক্ষেত্রে একটা তো হচ্ছে যে এখন নতুন বিদ্যুৎ কেন্দ্রে যাবার মতো কোনো পরিস্থিতি নেই, এক। দ্বিতীয় হচ্ছে এক্সিস্টিংগুলোর ক্ষেত্রে যেগুলো ফেজ আউট করা যায় সেগুলোকে ফেজ আউট করা, এটা হলো দুই। তিন হলো যেগুলো রয়েছে সেগুলোর সাথে সরকার, যেহেতু এখন একটু আগে একটা কিন্তু ক্লজ রয়েছে যেটা আমরা ইউজ করি না কখনো, সেটা হচ্ছে ফোর্স ম্যাজুরি ক্লজ, যেটা কিনা ইমার্জেন্সি পিরিয়ডে, কোনো একটা ক্রাইসিস পিরিয়ডে চাইলে সরকার এক্সিস্টিং কন্ট্রাক্টকে রিনেগোশিয়েট করতে পারে। যেমন এই যে যেটা ভারতের ক্ষেত্রে হতে পারে, সেটা অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য রিনেগোশিয়েট হতে পারে, যে গভর্নমেন্টের এখন দেবার সক্ষমতা নেই, সুতরাং এখানে প্রাইসগুলো রিনেগোশিয়েট করা, সেরকম একটা কাঠামোতে আমরা যাব কিনা, এটা হলো আমি ওভারঅল যদি বলি। আর আমি একই সাথে যদি তার সাথে মিলে দীর্ঘমেয়াদী সবগুলোই বলেছি, আমি 6টা বা 7টা আমার পয়েন্ট। একটি হলো কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্ট, সেটি যাতে গ্র্যাজুয়ালি এটা যাতে রিপিল করা হয়। দ্বিতীয় হলো আইপিএমপি যাতে রিভাইজ করা হয়। তৃতীয়ত হলো পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং পাবলিক প্রকিউরমেন্ট রুলসের অধীনে যাতে ভবিষ্যতের কেনাকাটা হয়। একই সাথে আমরা মনে করি যে রিনিউয়েবল এনার্জি রিলেটেড যত ধরনের ইম্পোর্ট বা প্রকিউরমেন্ট, এগুলোতে যে ইম্পোর্ট স্টেজে যে ডিউটি রয়েছে, এটা এক ধরনের কিন্তু ডিসক্রিমিনেশন তৈরি করছে নর্মাল পাওয়ার প্ল্যান্টগুলোর সাপেক্ষে, ট্র্যাডিশনালগুলোর সাপেক্ষে। এই উইথড্র করা হয় যাতে, এগুলো ডিউটি ট্যারিফগুলো যাতে উইথড্র করা হয়। 5 নম্বর হলো কন্ট্রাক্ট রিভিশনের কথা যেটি বললাম সেটি। 6 নম্বর হলো রিনিউয়েবল এনার্জি অথরিটি সেটি যাতে ওভারহল হয় এবং আপগ্রেড করা হয়, কাজ চলছে যতদূর শুনেছি। এবং 7 নম্বর হলো বিইআরসির যে একেবারে মূল অ্যাক্ট, বিইআরসি 2003, এটিকে যাতে রিইনস্টেট করা হয়।